আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুরা, প্রীতি সালাম এবং শুভেচ্ছা নেবেন। বাংলাদেশের একাধিকবারের নির্বাচিত প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন। আপনারা জানেন যে গতকাল সকালে কলকাতায় উপস্থিত বাংলাদেশ আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির যারা রয়েছেন কলকাতায়, তাদের সাথে সভানেত্রী শেখ হাসিনার একটি ভার্চুয়াল মিটিং হয়েছে এবং সেখানে ওয়ার্কিং কমিটির সদস্য ছাড়াও আরো দুজন উপস্থিত ছিলেন এবং সেখানে অনিবার্যভাবেই এসেছে যে কলকাতায় বর্তমানে আওয়ামী লীগের যে কয়েকজন নেতা অবস্থান করছেন তাদের দেশে ফেরা নিয়ে। কদিন আগে আমি একটি ফোন পেয়েছিলাম কলকাতা থেকে, আওয়ামী লীগের একজন কেন্দ্রীয় নেতা। তিনি আমাকে বলেছিলেন আমি যেন জননেত্রী শেখ হাসিনার সাথে একটু আলাপ করি এবং তিনি আমাকে যেটা বলেছিলেন যে তারা আসলে দেশে ফিরতে চায়। দেশে আইনের শাসন যদি থাকে, যদি আদালতে গেলে সুবিচার পাওয়া যায়, এটি নিশ্চিত হলে তারা দেশে ফিরে যাবে। এবং গতকালকের আলোচনায় সভানেত্রী শেখ হাসিনা বলেছেন যে নেতাদের রেডি হতে বলেছে, মানসিকভাবে রেডি হতে বলেছে এবং দেশে ফেরার জন্য তৈরি হতে বলেছে এবং দেশে ফিরে গিয়ে ফেস করতে হবে হোয়াট এভার দ্য সিচুয়েশন। এবং সেখানে আরো আলোচনা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রমের উপরে বর্তমানে যে নিষেধাজ্ঞা রয়েছে, যেটি গত বছরের 12ই মে ডক্টর ইউনূস একটি সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এটি অ্যাপ্লাই করেছিল এবং সন্ত্রাস দমন আইন এসব বিভিন্ন অধ্যাদেশে দেখিয়ে সম্পূর্ণ অবৈধভাবে সিনিয়র স্বরাষ্ট্র সচিব স্বাক্ষরিত একটা প্রজ্ঞাপনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছিল। তো সেই কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়ার জন্য ওয়ার্কিং কমিটিতে আলোচনা করা হয় এবং আশা করা হয় যে সরকার সেটা তুলে নেবে। যদি তুলে না নেয় তাহলে আওয়ামী লীগ অবশ্যই আন্দোলনের পথে যাবে। তো এখন ইম্পর্টেন্ট বিষয় হলো যে আওয়ামী লীগের নেতারা তাদের মতো করে ফিরবে এবং নেতারাও অনেকদিন ধরে এটা ভাবছে যে এই 12ই ফেব্রুয়ারির পরে বিশেষ করে যে এখন তাদের ফিরে যেতে হবে। জেল বা গ্রেপ্তার এগুলো রাজনীতির খুব স্বাভাবিক অনুষঙ্গ এবং তারা রেডি টু ফেস। বাট বর্তমানে বা অ্যাটলিস্ট ইউনূসের আমলে যেভাবে আদালতগুলো ফাংশন করেছে, আসিফ নজরুল যেভাবে আদালতকে একেবারে মবের একটা স্বর্গরাজ্য বানিয়েছিল, সে অবস্থায় তো আসলে স্বেচ্ছায় ফেরা যায় না। কিন্তু এখন আশা করা যায় যে পরিস্থিতির উন্নতি হবে এবং তারপরেও আওয়ামী লীগ নেতৃবৃন্দ কিন্তু রেডি হচ্ছে। তারা হয়তো সবাই একসাথে না হলেও আস্তে আস্তে তারা বাংলাদেশে ফিরবে। এই যখন অবস্থা, তখন আরো একটি আলোচনা আসছে যে শেখ হাসিনা নিজে কি দেশে ফিরছেন। ওই মিটিং অনেকেই বলেছিলেন যে নেত্রী আপনাকে নিয়ে আমরা দেশে ফিরবো। নেত্রী বলেছেন যে তোমরা তোমাদের মতো করে ফেরো, আমি আমার মতো করে ফিরব। একটি সূত্র আমাকে নিশ্চিত করেছে যে শেখ হাসিনা ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়েছেন যে তিনি অবিলম্বে বাংলাদেশে ফিরে যেতে চান। তিনি এটাও বলেছেন যে বাংলাদেশে ফিরে গিয়ে তিনি আইন আইন যে বিচারিক প্রক্রিয়া সেটা ফেস করতে চান। তিনি বলেছেন তিনি ফাঁসিকে ভয় পান না, তিনি জেলে যেতে ভয় পান না, কিন্তু তিনি বাংলাদেশে ফিরে যেতে চান। একটা টেকনিক্যাল সমস্যা হলো যে তার পাসপোর্ট বাতিল করা হয়েছে, সুতরাং শেখ হাসিনার এই মুহূর্তে কোনো পাসপোর্ট নেই। তারপরেও তিনি ভারতীয় কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন তিনি ফিরতে চান, তার অভিপ্রায়ের কথা। এখন বাংলাদেশে তার ফেরার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা আশা করি তিনি ফিরবে এবং নিশ্চিত মৃত্যুর মুখে। আপনারা জানেন, এটা এখন সবাই জানে যে ভারতের মধ্যস্থতায় তাকে কিন্তু বাংলাদেশ থেকে নিয়ে যাওয়া হয়েছিল। না হলে সেদিন ওয়াকার এবং ইউনূস গং যেভাবে প্ল্যান করেছিল তাতে গণভবনেই তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হতো। সেখান থেকে ভারত যেহেতু তাকে উদ্ধার করে নিয়ে গিয়েছে, তো ভারত নিশ্চয়ই তাকে কোনো একটা বিপদের মুখে ঠেলে দেবে না। কিন্তু আপনারা যারা শেখ হাসিনাকে চেনেন আপনারা জানেন যে শেখ হাসিনা এর আগেও 2007 সালে একটা এরকম পরিস্থিতি হয়েছিল, তার দেশে ফেরার উপরে নিষেধাজ্ঞা জারি করেছিল সেই সময়ের 111-এর সরকার। কিন্তু তিনি তখন সব নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে সরকারকে বাধ্য করেছিলেন বেসিক্যালি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং তিনি দেশে ফিরে এসেছিলেন মে মাসে এবং জুলাই মাসের 16 তারিখে তিনি গ্রেপ্তার হয়েছিলেন 2007 সালে। সুতরাং শেখ হাসিনা
এবারও দেশে ফেরার জন্য উদ্গ্রীব হয়ে আছে এবং আমরা আশা করি যে কিছু প্রয়োজনীয় মেকানিজম শেষ হলে তিনি অবশ্যই দেশে ফিরবেন। এদিকে শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা উঠতেই ঘুম হারাম হয়ে গেছে জামাত, এনসিপি এবং তাদের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা দালালি করেন বা ইউটিউবিং করেন। আপনারা দেখবেন যে এখন সব শিয়ালের এক রায়ের মতো সেই আসিফ মাহমুদ বলেন, সার্জিস বলেন, হাসনাত বলেন বা তাদের সমর্থনে যেসব ইউটিউবার আছেন, সবাই একটা আওয়াজ তুলেছে যে বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের কার্যক্রমের উপরে যে নিষেধাজ্ঞা সেটি তুলে নেওয়া। বিএনপির উচিত হবে না আওয়ামী লীগের নেতৃবৃন্দকে দেশে ফিরে আসার সুযোগ দেওয়া, এবং তারা একটা ভুল ন্যারেটিভ প্রচার করছে যে এর আগে 1981 সালে জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে ফিরতে দিয়ে ভুল করেছিলেন এবং তার পরিণতিতে অল্প কয়েকদিনের মধ্যে জিয়া নিহত হয়েছিলেন, জিয়া খুন হয়েছিলেন। কিন্তু যারা এই ন্যারেটিভটি প্রচার করছেন তারা ইতিহাসের সত্যকে লুকোনোর চেষ্টা করছেন। শেখ হাসিনা 1981 সালের 17ই মে যে বাংলাদেশে ফিরে এসেছিলেন সেটি কারো দয়ায় নয়, কারো অনুগ্রহে নয়। 1981 সালের ফেব্রুয়ারিতে আওয়ামী লীগের সম্মেলনে অনুপস্থিতিতে শেখ হাসিনাকে সভাপতি নির্বাচিত করা হয়েছিল এবং তখন তিনি সিদ্ধান্ত নেন দেশে ফেরার এবং সবার সাথে আলোচনা করে 17ই মে তিনি বাংলাদেশে ফেরেন এবং জিয়াউর রহমান সর্বোচ্চ চেষ্টা করেছিলেন যেন শেখ হাসিনা দেশে ফিরতে না পারেন। এমনকি শেখ হাসিনা প্রত্যাবর্তন ঠেকানোর জন্য কমিটিও করা হয়েছিল। একটা কমিটির আহ্বায়ক ছিল সেই সময়ের জাতীয় সংসদের স্পিকার মির্জা গোলাম হাফিজ। তাহলে জিয়াউর রহমান কি করে শেখ হাসিনাকে আসতে দিলেন? এবং জাতিসংঘের যে বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র আছে সেখানেও বলা আছে যে কেউ তার মাতৃভূমিতে যে কোনো মুহূর্তে ফিরে আসতে পারে, এটা একটা সার্বজনীন মৌলিক মানবাধিকার। সুতরাং শেখ হাসিনা 1981 সালে জীবনের ঝুঁকি নিয়ে এসেছিলেন। জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তার প্রত্যাবর্তন ঠেকাতে, পারেননি। জিয়াউর রহমানের হত্যাকাণ্ড একটি সম্পূর্ণ আলাদা ঘটনা, এর সাথে শেখ হাসিনার প্রত্যাবর্তনের কোনো সম্পর্ক নাই। এবং আওয়ামী লীগের পক্ষ থেকে বারবার দাবি তোলা হয়েছিল যে জিয়া হত্যার প্রকৃত খুনিদের আইডেন্টিফাই করা হোক, বিচার করা হোক। কিন্তু বিএনপির পক্ষ থেকে খুবই সারপ্রাইজিং একটা ব্যাপার যে তারা জিয়াউর রহমান হত্যার প্রকৃত বিচার করতে কখনো আগ্রহী হয়নি। সুতরাং শেখ হাসিনা ফিরবে, বিএনপির বর্তমান সরকারে রয়েছে, তারা তাদের মতো অবস্থান নেবে, তারা কি করবে না করবে এটা তাদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনা যদি ফিরতে চায় তিনি ফিরবেন এবং শেখ হাসিনার ফিরলে বর্তমান বিএনপির বা তারেক রহমানের কোনো সমস্যা হবে না। শেখ হাসিনা ফিরলে সমস্যা হবে ওই জামাত, ওই এনসিপি কিংবা তাদের পক্ষে যারা ইউটিউবিং করেন তাদের সমস্যা হবে। যদি আওয়ামী লীগ না আসে তাহলে জামাত, এনসিপি মিলে আন্দোলন করে বিএনপিকে তটস্থ রাখতে পারবে। কিন্তু যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে বাংলাদেশের রাজনীতির মাঠে একটা ভারসাম্য তৈরি হবে এবং জামাত, এনসিপির মতো এইসব ভুইফোড় শক্তিগুলো, আগাছাগুলো তারা রাজনীতিতে কর্নার্ড হয়ে যাবে। আজকের বাস্তবতায় এটা প্রমাণিত যে বাংলাদেশের রাজনীতি আসলে দ্বিদলীয়, মানে একদিকে বিএনপি তার জোট এবং আরেকদিকে আওয়ামী লীগ এবং তার জোট, এবং এটাই বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো। আমরা দেখলাম ডক্টর ইউনূসকে নিয়ে একদম নোবেল বিজয়ী, বিশ্ব হ্যান ত্যান কত কিছু, কিন্তু দেখলাম যে মাত্র 18 মাসে একটা উন্নতির দিকে ধাবমান একটা দেশকে কিভাবে ফোকলা করে দিয়েছে, সেই দেশের অর্থনীতিকে একদম ধ্বংস করে দিয়ে গেছে, ব্যাংক সিস্টেমটাকে একদম তছনছ করে দিয়ে গেছে। সুতরাং বাংলাদেশের রাজনীতিতে বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে এবং এটাই বাংলাদেশের জন্য বেস্ট অপশন। আমি একটা খারাপ গল্প বলবো। সুতরাং যারা টেলিভিশনে এই প্রোগ্রামটা দেখছেন ভলিউমটা কমিয়ে রাখেন যদি আশেপাশে বাচ্চারা থাকে। এত খারাপ গল্প না, আমি একটা শব্দ বলবো, গয়ের সৌকার। এই শব্দটা বলে গল্পটা বলতে হবে, কারণ না হলে ঠিক মজা পাওয়া যাবে না। গয়ের সৌকার শব্দটার হাদি শব্দ না, প্রতিশব্দ বললে আসলে এই গল্পটার খুব মজা পাওয়া যাবে না। যাই হোক, গল্পটা হচ্ছে একটা বাঘ, সে অনেক কষ্ট করে শিকার করে। সে শিকার করা অবশ্যই ঝামেলা, সারাদিন একটা প্রাণীর পিছনে পিছনে ছুটতে হয়, তারপরে দৌড়ে ধরতে হয়, প্রায় সময় দৌড়ে পালিয়ে যায়, হরিণ খায়, হরিণ অনেক দূরে দূরে লাফিয়ে লাফিয়ে চলে যায় এবং বাঘের অনেক কষ্ট। এই কষ্ট দেখে তাকে শিয়াল বলল
যে বাঘ মামা শুনেন, আপনি এত কষ্ট করেন কেন, ইজি ফর্মুলা আছে। বলে কি ইজি ফর্মুলা? বলে লুক এট দ্য ডগ, কুত্তার দিকে তাকান। কুত্তা কি খায়? কুত্তা গু খায়, এবং এটা খুব ভালো। বলে কেমনে ভালো? বলে প্রথম হলো কোনো কষ্ট করা লাগে না। কেউ রাস্তাঘাটে হাগু করলে সে গিয়ে মুখ দেয়, খায়, এবং সে খেয়ে খুব আসে, এবং সে এটা ভালো কারণ হচ্ছে এটা প্রকৃতি ঠিক রাখে, পরিবেশ ঠিক রাখে, পরিবেশ দূষণ কমায়, ক্লিন রাখে, সবকিছু একটা সোশ্যাল ওয়ার্ক হয়। উল্টা দিকে আপনি কি করেন? আপনি প্রাণী হত্যা করেন। প্রাণী হত্যা মহাপাপ, প্রাণী হত্যা করা ভালো না, এটা তো খুব খারাপ কাজ। আপনি আরেকটা প্রাণ ধ্বংস করে ফেলেন। বাঘ দেখলো যে যুক্তিটা তো ভালোই, এখন থেকে আমি তাহলে গু খাবো। বাঘ চেষ্টা করা শুরু করলো, বিভিন্ন জায়গায় গিয়ে জনপদে বসে থাকে রাতের বেলা, লোকজন হাগু করে চলে যায়, সে গিয়ে খাওয়ার চেষ্টা করে। বাঘ গু খেতে পারে না। প্রিয় দর্শক, বাঘ যখন গু খেতে চায় সে না খেয়ে মারা যায়। আমি এই কথাটা এই কারণে বললাম, সম্প্রতি একজন সোশ্যাল মিডিয়া পরিচিত ব্যক্তি মারা গিয়েছেন। আপনারা অনেকেই জানেন যে তিনি হয়তো রিল টিল এগুলো বানাতেন এবং ভিডিও বানাতেন, কারিনা কায়সার। উনি মারা যাওয়ার পরে ব্যাপক সংখ্যক লোকজন যারা মুক্তিযুদ্ধের পক্ষের, বাংলাদেশের পক্ষের, তারা আলহামদুলিল্লাহ বলা শুরু করেছেন। ফেসবুকে দেখলাম আমি শত শত নয়, হাজার হাজারের লোকজন আলহামদুলিল্লাহ বলছে। এই আলহামদুলিল্লাহ বলাটা শুরু করেছিল এই দেশে কারা? 71-এর পরাজিত শক্তি যারা, ঘাতক দালাল যেগুলো আছে তারা। যখনই আওয়ামী লীগের কোনো লোক মারা যেতেন বা সাধারণ মানুষ যারা মুক্তিযুদ্ধের পক্ষে, বাংলাদেশের পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে কেউ মারা গেলে তারা এই জিনিসটা গত কয়েক বছর ধরে ফেসবুকে শত শতভাবে আলহামদুলিল্লাহ বলে। এই যে জামাত শিবিরের বট বাহিনী যে গু খায়, এখন আপনারা বাঘ হয়ে যদি সেই গু খাওয়া শুরু করেন, জিনিসটা আসলে আপনারা পারবেন না। ভাই এটা মেনে নিতে হবে। হ্যাঁ, আমি সবই মানলাম, পরিবেশ পরিষ্কার হয়, এটা হয়, ওইটা হয়। ওই শিয়াল মামার বুদ্ধিতে যদি আপনারা এটা করতে চেষ্টা করেন, এটা পারবেন না, কারণ এটা বাই ডিফল্ট এটা বাঘের খাবার না, এটা কুত্তার খাবার। সুতরাং আপনারা যারা এই কাজটা করছেন, তারা আমার কাছে মনে হয় সঠিক করছেন না। আপনারা বলবেন যে এখন এইসব কথা ভদ্রলোকের মতো কথাবার্তা বলছেন আপনারা, কিন্তু তারা কি না কি করেছে, আমাদের লোকজন কে এই করেছে, সেই করেছে, মেরেছে, নির্যাতন করে। আমি প্রত্যেকটা জিনিস মেনে নেই। ইভেন আমি আজকে পর্যন্ত দেখলাম যে একটা ছাত্রলীগ করা ছেলেকে বাঁচাতে গিয়েছিলেন তার মা কোথায় যেন, এবং তাকে মানে তিনি মারা গিয়েছেন। আমরা দেখেছি যে সদ্যজাত শিশুর জন্য দুধ কিনতে গিয়েছিলেন সেই সাবেক ছাত্রলীগ নেতা, বহু আগে উনি ছাত্রলীগ করতেন, তাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। আমরা দেখেছি জাহাঙ্গীরনগরে পিটিয়ে মেরা হয়েছে, আমরা দেখেছি অসংখ্য জায়গায়। এই বাংলাদেশে মতিয়া চৌধুরীকে কবরের মাটি দেওয়া হয় নাই, একটা কবর বরাদ্দ দেয় নাই এই তথাকথিত এই যে ইউনূস সরকারের তার গং এবং এখন। আমরা দেখেছি এখানে মুক্তিযোদ্ধা নূর মজিদের মতো মানুষ জেলখানায় মারা গিয়েছেন। খুবই ক্লিন একজন মন্ত্রী ছিলেন, খুবই ক্লিন একজন নেতা, কেউ বলতে পারবে না কোনোদিন তার নামে কোনো ধরনের দুর্নাম শোনা গিয়েছে। তিনি মারা গিয়েছেন সেটা বড় কথা না, মারা যাওয়ার পরও তার হাত করাটা খোলা হয় নাই। একজন মৃত মানুষকে তারা এই পরিমাণ ভয় পেয়েছে। আমি জানি এই দুঃখ, এই কষ্ট, এই বেদনা আপনাদের আছে, এবং সেই কারণে রাগে ক্ষোভে আপনারাও চেষ্টা করছেন যে এই তাদের মতো করে আলহামদুলিল্লাহ বলার, আপনারাও চেষ্টা করছেন উদযাপন করার। ট্রাস্ট মি, দ্যাটস নট দ্য রাইট ওয়ে টু ডু দ্যাট। কারণ আল্লাহ বাঘকে একভাবে বানিয়েছে, কুত্তাকে আরেকভাবে বানিয়েছে। কুত্তা হওয়ার চেষ্টা করেন না, কুত্তা হতে পারবেন না। আমি এখানের মধ্যে অসংখ্য উদাহরণ আপনাদেরকে দিতে পারবো। যারা ভালো রাজনীতি সাবস্ক্রাইব করতে চায়, যারা ভালো কাজ করতে চায়, তারা একভাবে চেষ্টা করতে হবে, এবং যারা খারাপ করতে চায় তারা হয়তো সাময়িকভাবে বিজয়ী হয়, সাময়িকভাবে ক্ষমতার দম্ভ দেখায়, কিন্তু লং রানে এগুলো টিকে থাকে না। আপনাদের মূলত প্রশ্ন করতে হবে, আপনাদের সাধারণ মানুষ কি রাজনীতি চায়, মানুষ কি ধরনের ব্যবহার আশা করে একটা আদর্শ জায়গা থেকে, আপনাদেরকে এটা করতে হবে। যাত্রা দীর্ঘ হবে, তারপরে করতে হবে। আমি বলি আপনাদেরকে, 80-র দশকে ম্যাকডোনাল্ডস, আপনারা সকলেই জানেন যে ম্যাকডোনাল্ডস হচ্ছে খুবই জনপ্রিয় বার্গার চেইন, সারা বিশ্বে তাদের অনেকগুলো সাফল্য আছে। তারা দেখলো যে বাকি সবাই পিৎজা বেচে, তারা পিৎজা বিক্রি করা শুরু করলো। এটার নাম ছিল ম্যাক পিৎজা। স্বাদ ভালো, খারাপ না, গুড কোয়ালিটি, ম্যাকডোনাল্ডসের কোয়ালিটি স্ট্যান্ডার্ড প্রসিডিওর। ম্যাকডোনাল্ডসের পিৎজা ভয়ঙ্করভাবে ফেল করলো। কেন ফেল করলো? কারণ লোকজন পিৎজা খাওয়ার জন্য পিৎজা হাটে যায় বা ওই রকম পিৎজার আর একটা দোকানে যায়, ম্যাকডোনাল্ডসের পিৎজা খেতে আসে না। ম্যাকডোনাল্ডসের উচিত হয় না পিৎজা বিক্রি করা।
একইভাবে আপনাদের উচিত না আরেকটা জামাত শিবির হওয়া, আপনাদের উচিত না আরেকটা কুৎসিত রাজনীতিকে আরো বড় কুৎসিত হয়ে আরো নোংরামি করে সেটাকে এস্টাবলিশ করা। আমি আপনাদের সকল বেদনা, সকল ব্যথার সবকিছুকে মেনে নিয়েই বলছি, লং রানে এই জিনিসটা আপনারা পারবেন না। আপনাদের আত্মাকে কলুষিত করবে, আপনাদের বিবেককে কলুষিত করবে। আপনারা এই পথে হেঁটে খুব একটা সাকসেসফুল হতে পারবেন না, কারণ তাদের মতো করে যাকে তৈরি করা হয়েছে গু খাওয়ার জন্য, তার সাথে আপনি এজ এ বাঘ কম্পিট করে পারবেন না। এটা বাস্তব না ভাই। এই জিনিসগুলা আপনারা যত আগে বুঝতে পারবেন তত সুবিধা হবে। আমরা দেখেছি গত 1 দশক 1.5 দশক ধরে আওয়ামী লীগ যারা করতো, আওয়ামী লীগ নিজেকে আওয়ামী লীগের মূল ধারা থেকে সরিয়ে এইসব ধারার মধ্যে যাওয়া শুরু করলো। মানে উদ্ভট উদ্ভট কাহিনী। এখন জামাত শিবিরের একটা বিরাট বট বাহিনী আছে, প্রফেশনাল কোম্পানির মতো করে করে। আমরা এখন জানি না, ব্লক জগতের সময় জানতাম যে নয়াপল্টনের কোথায় যেন ওদের একটা অফিস টফিস করে বসে তারা করতো। তো আওয়ামী লীগের লোকজন তারা চিন্তা করলো যে আমরাও একটা বট বাহিনী বানাবো। তারা একটা জিনিস বানাইছিল ওই সিপি গ্যাং। অশ্লীল গালাগালি করা ছাড়া কতগুলো পোলা, এগুলার কোথা থেকে আনছে আমি জানি না। মানে তাদের ইমোশন আসছিল নাকি টাকা খায়া গাল দিত, দিয়ে সারা লোকজন, সাধারণ লোকজন, সাধারণ ব্লগার যারা আছেন, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন, নিজের তাগিদে কথা বলতেন, তো সবাইকে শত্রু টত্রু বানিয়ে তারা অশ্লীল 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 গালাগালি করতো। কারণটা কি হচ্ছে, ওই যে আপনি গু খাইতে গেছেন, আপনি তো গু খাইতে পারেন না, গু মাখায় ফেলছেন। কারণ আপনার তো খাওয়ার যোগ্যতা নেই, আপনার মাখানোর যোগ্যতা আছে। তারপরে দেখলাম এই যে জুলাই আগস্টের আন্দোলনের সময় কোত্থেকে যেন ইনফ্লুয়েন্সার কতগুলো, আবার বলতে হয়, নিয়ে আসতো, অনলাইন কন্ট্রোল করতে হবে। এটা কে? তৌহিদ আফ্রিদি। আর একটা কে ছিল? ওই যে পই 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 ভাই, সুলাইমান শোকন। সুলাইমান শোকন আর তৌহিদ আফ্রিদি। তারপরে যতগুলো ওই যে বিভিন্ন জায়গায় নলি সুশে ব্লগার, ওই যে ফুড ব্লগার ব্লগার, এগুলার আওয়ামী লীগ ডেপ্লয় করেছে। এরা নাকি ন্যারেটিভ নির্মাণ করবে, মানে ন্যারেটিভ বা অনলাইনে লোকজনকে বুঝাবে, কিছু একটা করবে। আচ্ছা আপনি বলেন, মানে হিরো আলম, তৌহিদ আফ্রিদি, হিরো আলমটা বোধহয় নেয় নাই, হিরো আলম তো নেয় নাই, বাট তৌহিদ আফ্রিদি, সুলাইমান শুকন, এইগুলোকে দিয়ে আপনি ন্যারেটিভ নির্মাণ করতে পারবেন? সুতরাং এই চেষ্টাটা না করাটাই ভালো। এই চেষ্টা আপনাদেরকে খুব একটা সাকসেস দিবে না। এখন আপনারা অনেকে বলবেন যে ভাই, আমরা যখন মারা যাই তারা তো শত শত লোক, হাজার হাজার লোক আলহামদুলিল্লাহ বলে, আমরা জানাজাতে গেলে জানাজাতে গ্রেফতার করে ফেলে। আমি মানে বড় বড় ঘটনাগুলো, 32 নম্বর ভেঙে ফেলা বা বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে উঠে নৃত্য করা, এই জিনিসগুলোর উদাহরণে যাচ্ছি না। আপনি নর্মালি যান, যে মারা গেলে আলহামদুলিল্লাহ বলে বল, আমি তো চাই তারা বলুক। তারা যখনই আপনার মৃত্যুতে আলহামদুলিল্লাহ বলবে, এর মানে হচ্ছে আপনার জীবন সার্থক। এর মানে হচ্ছে আপনি যে কাজটা করছেন সেই কাজটা সঠিক ছিল। এই যে ধরেন এখন শাহরিয়ার কবির গ্রেফতার আছে, শাহরিয়ার কবিরকে ফাঁসি দিবে এখন এই বিএনপি সরকার, মানে ওই 4 দলীয় জোটের সেই এক্সটেনশন থেকে এইটা করবে। ইনু সাহেবের নামে তো আমাদের হাসানুল হক ইনুর নামে তো অলরেডি মৃত্যুদণ্ড চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করা ফেলা হচ্ছে। শাহরিয়ার কবিরের ক্ষেত্রে সেটা করবে, তাকেও জড়িয়েছে, আরো 2-4 জনকে করবে। এই যে করবে, এটা তো তারা করবে। আজকে শাহরিয়ার কবির যদি মারা যান, বা ধরেন মুক্তিযুদ্ধের পক্ষে যে কোনো অ্যাক্টিভিস্ট যদি মারা যান, সে মারা যাওয়ার পরে যদি এখন জামাত শিবির যদি এসে এখানে কান্নাকাটি করে, এটা কি ভালো লাগবে? শহীদ জননীর জাহানারা ইমামকে যতক্ষণ এই সাইদিরা জাহান্নামের ইমাম বলতো, ততক্ষণ পর্যন্ত জাহানারা ইমামের আন্দোলন সঠিক, ততক্ষণ পর্যন্ত। এটাই হচ্ছে আপনার রিকগনিশন, এটাই হচ্ছে আপনার পুরস্কার। এই যেমন ধরেন আমার কথা বলি, আমি 2013 সালে হার্ট অ্যাটাক হলো, তারপরে অনেক জটিল কাহিনী ভাই, আমার ফ্যামিলি সবার আছে। শুধু এই বছরের ঘটনায় যদি বলি, আমার আম্মার আবার রিং লাগাতে হয়েছে। আমার ছোট ভাই যে অনেক স্বাস্থ্য টাস্থ্য মেনটেন করে চলে, জিম টিম করে, তাকেও গত মাসে, আগের মাসে বাইপাস করতে হয়েছে। সুতরাং আমাদের ধরেন এই হার্টের একটা প্রবলেম আছে। 13 সালে আমার হার্ট অ্যাটাক হয়েছে, 22 সালে আমাকে হার্টে আবার জটিলত্ব তৈরি হলো। বাংলাদেশে এবং ব্যাংককে সাহস করলো না, আমাকে লন্ডনে এসে চিকিৎসা নিতে হয়েছে, বাইপাস করতে হয়েছে, এবং তারপর থেকে প্রতি বছরই 6-7 মাস ধরে থাকতে হয়। গত 2-3 বছর ধরে তো আর একেবারেই আছি এখানে। এবং ওই যে আপনারা ভিডিও চান, ভিডিও দিতে পারি না, কারণ মাসের সপ্তাহে এইখানে ওইখানে বাসায়, হাসপাতালে, রোগের শোকে চলে যায়। এখন আমি তো আর বেশি দিন বাঁচবো না, মারা যাবো হয়তো। তা আমি মারা যাওয়ার পরে যদি জামাত শিবির কান্নাকাটি করে, মারা যাওয়ার পরে কি আমি শান্তি পাবো বলেন? আমি তো শান্তি পাবো না। আমি মারা গেলে ওরা ইন্না লিল্লাহ পড়বে, তাইলে তো ওকে, কি হইলো?
আমি মারা যাওয়ার পর ওরা আলহামদুলিল্লাহ পড়বে, মানে হচ্ছে গিয়ে তাদেরকে আমি যথেষ্ট পেন দিতে পেরেছি। আমার অ্যাক্টিভিজম, আমার রাজনীতি, আমার কথা, আমার অ্যাকশন, আমার সবকিছু মিলিয়ে আমি এই দেশটাকে মৌলবাদীদের খপ্পর থেকে, জঙ্গিদের খপ্পর থেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেছে। সুতরাং আমি মারা গেলে জঙ্গিরা আলহামদুলিল্লাহ বলবে, সেই বলাটাই আমার রিকগনিশন। আপনারা যদি এইভাবে চিন্তা করেন দেখবেন যে এটাই বাস্তব, এবং এখানের মধ্যে আপনার এটা নিয়ে কোনো আফসোসের কিছু নাই। আপনারা তাদের সাথে এই জায়গায় কম্পিটিশন করেন না। আমি জানি আপনারা যদি চান, চেষ্টা করেন, তাদের চেয়ে আরো ভালোভাবে এটা করতে পারবেন হয়তো, এবং এটা হয়েছে। মানে তারা তো মনের দুঃখে, আমি দেখলাম ওই যে একজন আছে কি, ওই যে সায়ান আপা দেখলাম গিটার গুটার লয়ে একদম গানের পর গান এখন লাগাইছে। মানে ইউ ওয়েন্ট টু দেয়ার স্কিন, তাদের চামড়ার নিচে ঢুকে গেছেন। তারা খুব রাগ, খুব অভিমান, এই বাংলাদেশ চেয়েছিলাম বলছে। কিন্তু রুচিরও তো একটা ব্যাপার আছে। এই জায়গাগুলোতে আমার মনে হয় যে ওইভাবে চিন্তা করা উচিত না। হ্যাঁ, এখন অনেকে মারা গেলে আপনাদের হয়তো ভালো লাগে, কিন্তু সেটা আপনাদের বলা উচিত না। একটা লোক মারা গেছে, যিনি মারা গেছেন, আপনাকে আপনার স্ট্যান্ডার্ডটা হাই করে রাখতে হবে। গণভবনে গিয়ে এই কায়সার হামিদ আর কায়সার হামিদের স্ত্রী চুরি করেছে, কি করেছে? একটা ল্যাপটপ নিয়েছে। একটা ল্যাপটপের জন্য আপনারা এত ক্ষুব্ধ কেন? তারপরে কি যেন নিয়েছে, শেখ হাসিনার কাজের বুয়ার চুলের ক্লিপ নিয়ে কায়সার হামিদের স্ত্রী, উনি মাথায় দিচ্ছেন হয়তো, আমি জানি না, মানে উনি দেখিয়েছেন যে সার্ভেন্টস কোয়ার্টার থেকে উনি ক্লিপটা নিয়েছেন। এই ক্ষুব্ধতার বিপরীতে আপনারা যদি এত বেশি রিয়াকশন দেন, এটা তো দেখতে ভালো দেখায় না। আমি সকলকে বলি, এই দেশের মধ্যে বিভিন্ন ধরনের অশান্তি, অস্থিরতা আছে। এই যে একেবারে শত্রুতা, মুখামুখি, এই অবস্থান থেকে বেরিয়ে এসে যার যার রাজনীতি করুন, বেটার রাজনীতি করার চেষ্টা করুন, ভালো রাজনীতি করার চেষ্টা করুন। সাধারণ মানুষকে বোকা ভাববেন না। সাধারণ মানুষ ভালো রাজনীতিকে আশা করে, ভালো রাজনীতি করতে চায়, ভালো রাজনীতি দেখতে চায়, ভালো রাজনীতিকে পুরস্কৃত করতে চায়। নিজের স্ট্যান্ডার্ড যদি আমরা নামিয়ে ফেলি, তাহলে কিন্তু সেটা খুব ভালো কিছু হবে না। কুত্তাকে গু খাইতে দেন, বাঘ কষ্ট করে শিকার করতে হবে, শিকার করতে দেন। এই কায়সার হামিদ কেন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন ছিল, গণভবনে ডাকাতি করতে গিয়েছে? কারণ হলো কায়সার হামিদ পাবলিক কোম্পানি খুলে অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে। সেই টাকা সে ফেরত দিচ্ছিল না। 10 বছরের মাথায় সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। দত্ত ইউনূসের শাসনামলে যেসব মব হয়েছে, মবে যেসব মানুষ খুন হয়েছে, সেগুলোকে নিয়েও সে আবার উল্লাস প্রকাশ করেছে। কারণ রাষ্ট্র, সমাজ, সেটা আসলে মননশীলতার পথে যদি না যায়, সেই রাষ্ট্র বারবার হোঁচট খায়। ফুটবল খেলোয়াড় কায়সার হামিদের মেয়ে কারিনা মারা গেল, তাতে চাঞ্চল্য, শোক, বিতর্ক এগুলো যেমন তৈরি হয়েছে, তেমনি এই অবিকশিত বাংলাদেশ সমাজের বিভক্তির আর অপ্রীতির বা প্রীতিহীনতার যে চেহারা ফুটে উঠেছে, সেটা নিয়ে এই ভিডিও। প্রথম কথা হলো, মেয়েটার স্বাস্থ্যের যে অবস্থা ছিল, সেটার যেটা প্রকাশ পেয়েছিল, সেখানে কায়সার হামিদ যেটা প্রকাশ করেছিল, তখনই মনে হয়েছিল যে মেয়েটা বাঁচবে না। আমার কাছে অন্তত মনে হয়েছিল। তারপরও দেখা গেল যে এই মেয়ের বাবা কায়সার হামিদ অত্যন্ত দামি গাড়িতে বসে মেয়ের কথা জানিয়েছে। পরবর্তীতে মেয়েটার জন্য তারা অর্থ সংগ্রহের মতো কাজ করেছে এবং যথারীতি মেয়েটাকে ভারতে নিয়ে যাওয়া হলো এয়ার অ্যাম্বুলেন্সে করে। সেখানে সে মারা গেল। আবার মৃত্যুর পর আমি অত্যন্ত বিখ্যাত এক লাল বদর নামে পরিচিত এক সাংবাদিক শাহনাজ মুন্নির একটা ফেসবুক পোস্টে দেখলাম যে সেখানে কায়সার হামিদ আবার এই মেয়ের মৃত্যু সংবাদ দিচ্ছে, এবং মৃত্যু সংবাদ দিতে গিয়ে এই লোক সে দেখাচ্ছে তার বাড়ি, এবং সে কিভাবে দেখালো, সে কি এখন ভারতে না বাংলাদেশে আমি জানি না। আমি ওই যে ভিডিওটা দেখলাম, যার কাছ থেকে দেখলাম তার নামও বললাম, সেখানে সে দেখাচ্ছে তার বাড়ি এবং এই কারিনার শয্যা কক্ষ এগুলো। এটা দেখার সাথে সাথে যেটা দেখা গেল যে বিশাল এক অ্যাপার্টমেন্ট বা বাড়ি, ভেতরে বিশাল শয়ন কক্ষ, প্রাচুর্যের চিহ্ন, এবং লোকটা বলতে গিয়ে একটুখানি কান্নার ভাব করলো, কিন্তু সে কাঁদলো না। ওটা দেখিয়ে ভিডিওটা আর নাই, কিন্তু অদ্ভুত লাগে যে
এই কায়সার হামিদ জাতীয় লোক, কায়সার হামিদকে আমি এই জন্য আলাদাভাবে নিন্দা করছি না। বাংলাদেশের এই যে একটা একটা ধনী শ্রেণী, প্রিভিলেজড সোসাইটি তৈরি হয়েছে, এদের মধ্যে মৃত্যু শোকও কিন্তু এদেরকে কাবু করে না। সারা বাংলাদেশ হয়তো এটার জন্য শোক করছে। আমার কাছে কায়সার হামিদের চেহারা দেখে মনে হয়নি সে শোকগ্রস্ত, কারণ শোকগ্রস্ত মানুষ এইভাবে ভিডিও করে ওই মেয়ের শয্যা কক্ষ ইত্যাদি দেখাতে পারে না। পারে হয়তো 6 মাস পরে পারে, মেয়েটা মারা গেছে এখনই সে দেখাচ্ছে। আর তাতে দেখা গেল যে এরা অত্যন্ত ধনী। এদের আসলে বাংলাদেশের যে এখনো ব্যাপক সংখ্যক মানুষ দরিদ্র, তাদের যে এত বড় আলিশান বাড়ি নাই, এত বড় আলিশান শয়নকক্ষ নাই। বাংলাদেশের অনেক পিতা মাতার যে তার শিশুকে বা কন্যা পুত্র যাই হোক তাদেরকে একটা পুতুল কিনে দেওয়ার ক্ষমতা রাখে না। এই ব্যাপক জনগোষ্ঠীর সাথে কায়সার হামিদদের কোনো সম্পর্ক নাই। আমরা সবাই জানি বাংলাদেশে এই ধনী শ্রেণীটা গড়ে উঠেছে বিভিন্ন কারণে, এবং এদের বেশিরভাগ যেই অর্থ কামিয়েছে সেই অর্থের সাথে পরিশ্রমের চেয়েও দুর্নীতি, সুযোগ সুবিধা গ্রহণ, এগুলো অনেক বেশি জড়িত। এই কায়সার হামিদ কেন সে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে বাসভবন ছিল গণভবনে ডাকাতি করতে গিয়েছে? কারণ হলো কায়সার হামিদ পাবলিক কোম্পানি খুলে অনেক মানুষের টাকা আত্মসাৎ করেছে, সেই টাকা সে ফেরত দিচ্ছিল না। 10 বছরের মাথায় সরকার তাকে গ্রেপ্তার করতে বাধ্য হয়েছিল। এই যে একটা অপরাধী, একটা 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 দস্যু সে ব্যক্তিগত জীবনে, অবশ্য তার চেহারায় অবয়বে এক ধরনের সারল্য আছে, অশিক্ষাজনিত সারল্য, সেটা এখানে আমার কাছে বড় বিষয় নয়। যে মানুষের অর্থ চুরি করা একটা লোক, তার সেটা না করলেও সে পারতো। তার মা বিখ্যাত ইত্যাদি, হয়তো আগে থেকেও টাকা পয়সার মালিক, কোনটা তো আর জানি না। তারপরে সে পাবলিক কোম্পানি খুলে সে আবার মানুষের অর্থ তছরূপের কাজ করেছে, এবং সেটাতে যদি সরকার বাধা দেয়, সরকার যদি সেই কাজে বাধা দেয়, তখন তাকে আবার সে সরকারের উপর ক্ষেপে যায়, এবং সে এই সরকার কোনোভাবে পড়ে গেলে সে ওই প্রধানমন্ত্রীর বাড়িতে ডাকাতি করতে যায়। আচ্ছা বলুন তো, এই যে কায়সার হামিদ তার সপরিবারে, এবং যে মেয়েটা মারা গেল সেও, এবং তার যে স্ত্রী, এরা 3 জন যে গণভবনে ডাকাতি করলো, গণভবন থেকে চিরুনি নিয়ে এসছে, ব্যাগ নিয়ে এসছে, তারপরে ল্যাপটপ চুরি করে ওরা নিয়ে এসে এগুলোর পাবলিক প্রদর্শনী করেছে। কায়সার হামিদের এই যে অপরাধ, এবং আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দৃষ্টিতে যেই অমানবিক কাজ কায়সার করেছে, সেটা কি তার মেয়ের মৃত্যুতে আজকে যে শোক তৈরি হয়েছে বা যে অসুন্দর দৃশ্য তৈরি হয়েছে, তাতে কি কায়সারের ওই অপরাধ মুছে যাবে? মুছে যাবে না। আসলে আমরা বুঝি না যে আমাদের এই অবুঝ মানুষগুলি, এরা এমন এমন কাজে জড়িয়ে পড়ে, এবং এটা হয়েছে কারণ সম্পূর্ণরূপে শিক্ষার অভাবে। এই কায়সার তো সে ফুটবল ভালো খেলতে পারে, সে হয়তো ঢাকার কোনো দামি স্কুলে পড়তেও পারে, ইংলিশ মিডিয়াম স্কুলে, কিন্তু তার মনের বিকাশে কিন্তু কোনো ধরনের শিক্ষা বাংলাদেশও দিতে পারে নাই, পিতামাতাও তাকে দিতে পারে নাই। ফলে দেখা যায় মেয়ের মৃত্যুতে সে অসুস্থ হওয়ার পর অর্থ সংগ্রহ করছে, আবার মৃত্যুর পর তার যে আলিশান বাড়ি ঘর আছে সেগুলো দেখাচ্ছে। কায়সারের যে সামাজিক অবস্থা, সামাজিক বলতে অর্থনৈতিক অবস্থা, সেখান থেকে তো সে মেয়ের জন্য চাঁদা তুলতে পেরেছে। বাংলাদেশের কোটি কোটি মানুষ আছে যাদের মেয়ে এরকম অসুস্থ হয়ে গেলে তাদের কাউকে বলারও থাকে না, তারা কিন্তু আবার তাদেরও আত্মসম্মান বোধ আছে, এরকম কোটি কোটি মানুষের, তারা এগুলো নিয়ে এরকম কিছু করে না, নীরবে কিন্তু মেয়েকে বিদায় দেয়। কায়সার 2 জায়গায় কিন্তু সৌন্দর্য রক্ষা করতে ব্যর্থ হয়েছে, কিন্তু সে কি করতে পেরেছে? সে সমাজের সহানুভূতি তৈরি করতে পেরেছে। বিশেষ করে যেই সমাজটা, আমাদের এই বিভক্ত সমাজের যেই অংশটা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, তাদের পক্ষ থেকে এই কায়সারের মেয়ের জন্য যথেষ্ট সহানুভূতি দেখাচ্ছে।
প্রচুর লাল বদর আমি দেখলাম যে এই মেয়ের প্রতি শোক জানিয়েছে। আর মৃত্যু যেহেতু একটা রহস্যময় ব্যাপার, মৃত্যুর পরে কি হবে এটা নিয়ে তো আম, এটা নিয়ে ধর্ম একভাবে ব্যাখ্যা করে, বিজ্ঞান একভাবে ব্যাখ্যা করে, আধ্যাত্মিকতা একভাবে ব্যাখ্যা করে। এখান থেকে ধর্মের যেমন উৎপত্তি, আবার ধর্ম ব্যবসারও তো তেমনই উৎপত্তি হয়েছে। কিন্তু সত্য কথা হলো মৃত্যু কিন্তু একটা একটা ট্র্যাজেডি। এই ট্র্যাজেডি এতটাই যে এটা নিয়ে খুব বেশি আহ্লাদিত হওয়ার কিছু নাই। আমাদের মুক্তিযুদ্ধের পক্ষের অনেক মানুষ এই মৃত্যুতে আনন্দও প্রকাশ করছে, আবার আমরা দেখছি যে অনেক সেন্সিবল মানুষ সেই মুক্তিযুদ্ধের পক্ষের আওয়ামী লীগের সমর্থক, যারা বাংলাদেশকে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায়, যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধু তাদের মানবিক গুণাবলীর স্মরণেও বাংলাদেশকে তাদের হাতে রাখতে চায়, তারা কিন্তু আবার যারা এই নিজেদের পক্ষেরই যেসব লোকজন এটাতে এই মৃত্যুতে আসলে খুশি তো না। এই মেয়েটা যে অপকর্মগুলা করেছে এই জীবনে, অর্থাৎ তার জীবনে 24-এর জঙ্গি উত্থানের পর থেকে অপকর্মগুলা কিন্তু খুবই সিরিয়াস। কি করেছে সে একে তো পিতা মাতার সাথে গিয়ে গণভবন ডাকাতি করেছে, সেগুলো নিয়ে সে সোশ্যাল মিডিয়াতে, তার কিন্তু নিজের কোনো বিকাশ নাই, মেয়েটার বিকাশ তো নাই, কোনো সৃষ্টিশীল শিক্ষাও নাই। এই ধরনের মেয়ে বা আমাদের সমাজের এই অংশটা, বিশেষ করে মুসলিম লীগের এই অংশটা যারা পাকিস্তান চায়, তাদের পুরা সংস্কৃতি হলো যে বোম্বাই অর্থাৎ ইন্ডিয়ান যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে সেটা থেকে আহরণ করা। এই মেয়ের দেখবেন সে নাচ দিচ্ছে, কথা বলছে, ইত্যাদি ইত্যাদি, সবকিছু কিন্তু বোম্বাই মুভি ইন্ডাস্ট্রি থেকে ধার করা। তার নিজের কোনো সৃষ্টিশীলতা সেখানে নাই। চুরি করা বিদ্যা দিয়ে সে সেলিব্রিটি হয়েছে। এবং সে করেছে কি, এবং 2024-এর জঙ্গি উত্থানের পর দত্ত ইউনূসের শাসনামলে যেসব মব হয়েছে, মবে যেসব মানুষ খুন হয়েছে, সেগুলোকে নিয়েও সে আবার উল্লাস প্রকাশ করেছে। তাহলে মেয়েটা তো কোনো ধরনের মানবিক শিক্ষায় শিক্ষিত হতে পারেনি। মানবিক শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ গণভবন ডাকাতি করতে যায় না, সেই বিষয়েও আমাদের ভাবতে হবে। এই কায়সার হামিদ হয়তো ব্যক্তিগত বিদ্বেষে শেখ হাসিনার বাড়ি, বাসভবন ডাকাতি করতে গিয়েছিল। আমরা যত দেখি, যত মানুষ এই ডাকাতিটা করতে গিয়েছিল, জঙ্গিরা ছাড়া, জঙ্গিরা গিয়েছিল সেখানে পিওর ঘৃণা নিয়ে, বাকিরা কিন্তু গিয়েছে সমাজে কোনো ধরনের অপরাধ করে, যেই অপরাধে সে শাস্তিটা সে মনে করে যে সে প্রাপ্য না। কেননা সে সমাজে প্রতিষ্ঠিত। একই দোষে দুষ্ট কিন্তু ইউনূস এত বড় অপরাধী। ইদানিং ইউনূসের অপরাধের একটা ভিডিও, ইউনূস যে বাকপটু একজন অপরাধী, সেটা সে ওই ঢাকা শহরের রাস্তায় দাঁড়িয়েই বলে দিচ্ছে সে কি কি অপরাধ করেছে। যদিও সে ওইটা ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বলেছে, কিন্তু সেখানে সেই ভিডিওতে আমরা দেখছি সে তার অতীতের অপরাধগুলা সে কিন্তু একেবারে সুন্দর একটা লিস্ট বানিয়ে দিয়েছে। সে সুদ খায়, সে পদ্মা সেতুর টাকা যাতে পদ্মা সেতু না হয় সেজন্য বিশ্ব ব্যাংকে সরিয়েছে, সে বাটপাট টাউট সব কিন্তু সে লিস্ট করে বলে দিল কত ধরনের অপরাধী সে। এবং সে কোনো ধরনের কর দিবে না, এবং সে কোনো ধরনের কর দিবে না, এই নিয়ে বদিউর রহমান সাহেবের সুন্দর সুন্দর ভিডিও আমরা দেখেছি। অর্থাৎ ইউনূস যে পেয়ে গেছে, নোবেল প্রাইজ পেয়েছে, এই জন্য ইউনূসকে বাংলাদেশ কোনো ধরনের তার অপরাধের শাস্তি দিতে পারবে না। শাস্তি দিলে সে খেপে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটু তার বিরুদ্ধে কথা বলেছে, সে খেপে গেছে। কায়সার হামিদেরও একই অবস্থা, সে মানুষের টাকা মেরেছে, তাকে শাস্তি দেওয়া যাবে না। আমাদের এই যে একটা মানসিকতা তৈরি হয়ে গেছে আমাদের বড় লোক শ্রেণীর মধ্যে, যে অপরাধ করলে সে বড় লোক হয়ে গেছে বিধায় সে আর কোনো ধরনের সাজার আওতায় নাই। কেউ যদি তাকে সাজা দিতে যায় সে প্রতিশোধ নিবে। এটা অত্যন্ত আমি বলবো যে একটা ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশ সমাজের। আমরা সেটা দেখলাম। একটা অবিকশিত মেয়েটাকে নিয়ে এত শোক কেন তৈরি হয়েছে? সে ভিডিও করত, ফেসবুক করত, সে সুন্দরী এবং সে একটা মেয়ে। এগুলোই তো, এই জন্যই কিন্তু আজকে সারা বাংলাদেশ তার নাম জানছে, তার জন্য শোক করছে। এবং আমাদের কাছে আরো একটা দুঃখের বিষয় দেখা গেল যে এই মেয়ে সহ আরো অনেকগুলা ছেলে মেয়েকে নিয়ে আওয়ামী লীগেরই লোকজন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তাদেরকে নিয়ে গিয়েছিল
এবং তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারিদিকে দাঁড়িয়ে ছবি তুলেছে। সেই ছবি এখন আসার পরে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেসব নিরীহ তরুণ তরুণী শুধু বাংলাদেশকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, এই জন্য তারা তাদের পক্ষে দাঁড়িয়েছে শত নির্যাতন সহ্য করে, তাদের অনেক কষ্ট লেগেছে। কারণ এই লোকগুলো, এই তরুণ তরুণী বা এই মানুষরা কখনো শেখ হাসিনার সাথে একটা ছবি তোলার এই জীবনে সুযোগ পায়নি। অথচ আওয়ামী লীগের কিছু প্রিভিলেজড মানুষ এই ধরনের অবিকশিত ছেলে মেয়ে শুধু তাদের পিতা মাতা ধনিক শ্রেণীর হওয়ার কারণে বা এরা ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ার কারণে এদেরকে নিয়ে গিয়ে শেখ হাসিনার সাথে দেখা করিয়ে দিয়েছে। যদি এমনটা হতো যে শেখ হাসিনার সাথে দেখা করতে পেরে এই যে কারিনা কায়সার বা এই ছেলে মেয়েগুলার কোনো ধরনের পরিবর্তন হয়েছে, শেখ হাসিনার কোনো গুণাবলী তারা আহরণ করতে পেরেছে, তাহলেও একটা কথা থাকতো। যারা তাদেরকে শেখ হাসিনার কাছে নিয়ে গেছে, দেখা গেল যে না, এদের কোনো পরিবর্তন হয়নি। 24-এর জঙ্গি উত্থানের পরপর বা উত্থানের আগে থেকে এবং জুলাই জঙ্গি উত্থানে এরা সবাই শরিক হয়েছে এবং জঙ্গি উত্থানের পর এরা সবাই উল্লাস নৃত্য করেছে। আজকে যেটা কারিনার জন্য কিছু সংখ্যক আওয়ামী লীগরা করছে, আওয়ামী লীগ তো করছে না, মানে তাও তরুণ তরুণীরাই করছে, তার 10 গুণ 20 গুণ উল্লাস কিন্তু করে এই কারিনা অল্প বয়সে পৃথিবী থেকে চলে গেল। আমরা অত্যন্ত খারাপ অবস্থায় দেখলাম। আমরা দেখলাম যে বাংলাদেশের সমাজের একদিকে বিভক্তি যেমন আছে, তেমনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের যেই অংশটা আছে তাদের মধ্যে যারা ধনিক শ্রেণী, এদের না আছে কোনো ধরনের শিক্ষার বিকাশ, না আছে কোনো ধরনের সংস্কৃতির বিকাশ। এরা ভারত ঘৃণা করে। এই কায়সার হামিদ, তার মেয়ে, এরা তো ভারত ঘৃণার উপরেই তো বাংলাদেশে জুলাই জঙ্গি উত্থানটা হয়েছিল। আবার কিন্তু এরা যখন চিকিৎসার জন্য প্রয়োজন, এরা কিন্তু আবার প্রথম সুযোগে ভারত চলে যায়। মানুষে এখন এই যুক্তিহীন মানসিকতা, অন্ধবিদ্বেষ, যেই বিদ্বেষ এসেছে পাকিস্তানের প্রতি ভালোবাসা এবং পাকিস্তানের প্রতি ভালোবাসা এবং 71-এর পরাজয়ের পর 71-এ ভারত বাংলাদেশকে সহযোগিতা করাতে ভারতের প্রতি যেই ঘৃণা এবং তার ফলশ্রুতিতে বাংলাদেশের নিরীহ হিন্দু সমাজের প্রতি যে ঘৃণা, এই ঘৃণার কারণেই কিন্তু এই মানুষগুলো, কায়সার হামিদদের মতো মানুষ, কিংবা কিছুদিন আগে আমরা আত্মঘাতী সন্ত্রাসী সার্জিসে কেউ দেখলাম তার পিতা গেছে ইন্ডিয়াতে চিকিৎসা করানোর জন্য। কয়দিন পরে হয়তো আমরা নাহিদ ইসলামকে দেখব। আমরা এমনকি শফি হুজুরকেও দেখেছি যে উনি দোয়া দরুদ পড়ে কিন্তু মারা যাননি, উনি ভারতে গিয়েছেন চিকিৎসা করার জন্য। ভারতের উপর এত দিক থেকে নির্ভরশীলতা, যেটাকে তারা জঙ্গি মনোভাবাপন্নের জন্য মনে করে যে ওই নির্ভরশীলতা তার অধিকার, আর ভারতকে ঘৃণা করা হলো তার পবিত্র দায়িত্ব। এই বিষয়টা নিয়ে আমাদের অনেক ব্যাখ্যা করে বাংলাদেশের মানুষকে বুঝাতে হবে। কিন্তু আজকে যেটা আমরা দেখলাম নতুন করে, বাংলাদেশ সমাজের বিভক্তি, বাংলাদেশ সমাজের কোনো ধরনের মননশীল উন্নয়ন না হওয়া, সেটা আমাকে অত্যন্ত বিচলিত করে। কারণ রাষ্ট্র সমাজ সেটা আসলে মননশীলতার পথে যদি না যায়, সেই রাষ্ট্র বারবার হোঁচট খায়, যেটা আমরা 24-এ জঙ্গি উত্থানে খেয়েছি। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি? শেখ হাসিনা কি আওয়ামী লীগের সভানেত্রী থাকবেন, নাকি একটা রিফাইন্ড আওয়ামী লীগ গঠিত হবে? শেখ পরিবারের মধ্যে কি নেতৃত্ব থাকবে, নাকি শেখ পরিবারের বাইরে এই নেতৃত্বে কেউ আসবে? দলের যে সকল নেতৃবৃন্দ, সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন ভারতে কিংবা বাংলাদেশের জেলখানাতে, আগামীর যে রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি তাদের হাতে থাকবে, নাকি নতুন একটা নেতৃত্ব আসবে? এর বাইরে ভারত কি আওয়ামী লীগকে শেষ পর্যন্ত ওন করবে? ভারত কি বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্বাসিত করার জন্য সর্বশক্তি নিয়োগ করবে, নাকি আওয়ামী লীগ একেবারে আদিকালের যে মুসলিম লীগ সেগুলোর মতো বিলীন হয়ে যাবে? দ্বিতীয়ত, বর্তমান সরকার সে কি আওয়ামী লীগের ব্যাপারে নরম হবে, নাকি সরকার এখন যেভাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে ওই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের উপরে অবিচল থাকবে এবং বাংলাদেশে আমিদের বা আমি এবং মামু, এই মামুদের যে রাজনীতি, যে কথাগুলো এখন জনপ্রিয় হয়ে গেছে, আমি এবং মামু, এই আমি এবং মামুর রাজনীতি চলতে থাকবে যতদিন না পর্যন্ত তার একটা গণ অভ্যুত্থান না হয়, যতদিন পর্যন্ত মানুষজন তাড়িয়ে না দেয়, যতদিন পর্যন্ত তারা ব্যর্থ না হয়। আসলে কি হতে যাচ্ছে এই বিষয়গুলো চায়ের টেবিলে, পর্দার আড়ালে, সামনে
এবং যেখানে সুযোগ আছে টেলিভিশনের টক শো, যেটা এই মুহূর্তে যেটিকে বলা হয় পাবলিক পার্লামেন্ট, সেই পাবলিক পার্লামেন্টে কিন্তু আলোচিত হচ্ছে। জাতীয় সংসদে অনেক বিষয় আলোচনা হচ্ছে না, করা যাচ্ছে না বা হবে না, কিন্তু আমাদের যে সামাজিক মাধ্যমগুলো এখন এটা বলতে গেলে পাবলিক পার্লামেন্টে রূপান্তরিত হয়েছে। টেলিভিশনগুলো এখন আংশিক হলেও, সব টেলিভিশন সব বক্তব্য প্রচার করতে পারে না, সব বক্তাকে আনতে পারে না, কিন্তু মোরাল হচ্ছে এখনো টেলিভিশন টক শোতে যে আলোচনাগুলো হচ্ছে সেই কোনো আলোচনাতেই রাজনীতি নামক যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টিতে আওয়ামী লীগকেও বাদ দেওয়া যাচ্ছে না, শেখ হাসিনাকেও বাদ দেওয়া যাচ্ছে না। এই হলো বাস্তবতা। এখন আমাদের যে রাজনীতি, সেই রাজনীতির জটিলতাগুলো কি শুরু হয়েছে। প্রবীণ রাজনীতিবিদ জনাব ফজলুর রহমান, অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি অতি সম্প্রতি একটি সাক্ষাৎকার দিয়েছেন ইংরেজি দৈনিক বিজনেস স্ট্যান্ডার্ডের সঙ্গে। তিনি এখানে খুব গুরুতর একটি অশনি সংকেতের কথা বলেছেন। সেটা হলো এই যে ঢাকা বারের নির্বাচন হলো, অত্যন্ত সেন্সিটিভ। ঢাকা বারের নির্বাচন হলো, এরপর সুপ্রিম কোর্ট বারের নির্বাচন হলো। তো ঢাকা বারের নির্বাচনটা হলো পৃথিবীর সবচেয়ে বড় বার কাউন্সিল। প্রায় ৩৫,০০০-এর মতো এখানে এনলিস্টেড আইনজীবী রয়েছেন। এই বার কাউন্সিলের যে গণতান্ত্রিক রীতিনীতি, এটা পুরো ঢাকা শহরকে ডমিনেট করে, বিচার ব্যবস্থাকে ডমিনেট করে, এবং একটা সরকার এবং একটা রাষ্ট্রের যে গণতান্ত্রিক মন মানসিকতা এখান থেকে শুরু হয়। আওয়ামী লীগ জামানাতে যা কিছু মন্দ, এটা কিন্তু একেবারে শুরু হয়েছে বার কাউন্সিল নির্বাচন থেকেই, চূড়ান্তভাবে তার পতনের। এবং সর্বশেষ যে নির্বাচনটি হলো সুপ্রিম কোর্ট বার কাউন্সিলে, যে নির্বাচনে ন্যাক্কারজনকভাবে বিএনপির প্রার্থীদেরকে ব্যারিস্টার কাজল, এখন যিনি রুহুল কুদ্দুস কাজল, তিনি ঠকে গেলেন। ওখানে সেই যে জুথি ভাবির কাণ্ড, তারপর শেষে ভোট র্যাগিং করে আওয়ামীপন্থী যারা লোকজন রয়েছেন তারা যেভাবে বিজয় ছিনিয়ে নিল, সেদিন থেকে কিন্তু আওয়ামী লীগের পতন অনিবার্য হয়ে পড়েছিল, যেটা আওয়ামী লীগের দরকার ছিল না। ঠিক সেম কাজটি এখন এই জমানাতে হলো, যেটা ফজলুর রহমান যেহেতু অ্যাডভোকেট, সিনিয়র অ্যাডভোকেট, রাজনীতিবিদ, রাজনৈতিক বিশ্লেষক, তিনি বিষয়টা চমৎকারভাবে বুঝিয়েছেন। তিনি বললেন যে এই যে নির্বাচনটি হলো, সেই নির্বাচনে মাত্র ৩০% ভোটার অংশগ্রহণ করেছে। যেহেতু এখানে আওয়ামী লীগের কোনো প্রার্থীকে অ্যালাউ করা হয়নি ভোটে দাঁড়ানোর জন্য, ফলে আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে যে নির্বাচন বর্জন করেছে, সেই বর্জনে ৭০% লোক ভোট কেন্দ্রে আসেনি, ভোট দেয়নি। তাহলে ভোট দিল কারা? ৩০% লোক ভোট দিল। এই ৩০%-এর প্রধান প্রতিদ্বন্দ্বীকে জামাত এবং বিএনপি। এখানে জয়লাভ করলো বিএনপি, আর রানিং মেট প্রতিযোগিতা হলো জামাত। আগামীতে যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ থাকবে না, জামাত ক্ষমতায় আসবে, বিএনপি ফেল করবে। এটা ঢাকা বারের। একইভাবে জাতীয় রাজনীতিতেও ঠিক সেম দৃশ্যটা ফুটে উঠেছে। বিএনপি রানিং মেট এখন জামাত, আর জামাতের রানিং মেট এখন এনসিপি। এখন আমাদের দেশের যে যদি এই সরকার পূর্ণ মেয়াদে কাজ করতে পারে, এদেশের ট্র্যাডিশন অনুযায়ী যদি ভোট হয়, যদি ইঞ্জিনিয়ারিং না হয়, যদি জোরাজুরি না হয়, যদি একটা 15ই ফেব্রুয়ারি সেই যে নির্বাচন না হয়, একটা মাগুরার নির্বাচন না হয়, 2014, 18, 24 এই কলঙ্কজনক নির্বাচন না হয়, তাহলে আমাদের দেশের ভোটাররা ইন জেনারেল ক্ষমতাসীনদেরকে ভোট না দিয়ে বিরোধীদেরকে ভোট দেয়। ফলে 5 বছর পরে যদি একটা নির্বাচন হয়, আওয়ামী লীগ বিহীন নির্বাচন, সেখানে জামাতের ক্ষমতা গ্রহণ করা বা ক্ষমতায় যাওয়া শতভাগ নিশ্চিত। 2 নম্বর হলো যে জামাত কি 5 বছর অপেক্ষা করবে? কোনো অবস্থাতেই না। জামাত চাইবে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ অপরিহার্য হওয়ার আগেই একটা দুর্ঘটনা ঘটিয়ে দিতে। জামাত চাইবে বিএনপি কোনো কিছু বুঝে ওঠার আগেই যেন ক্ষমতার মসনদে জামাত বসে যেতে পারে, তারপরে যা হবে হবে। জামাত চাইবে তাদের এলাই যারা আছে, তাদের যে সকল সংগঠন আছে, গুপ্ত সংগঠন আছে, তাদের যে সকল প্ল্যান এ বি সি ডি আছে, তাদের যে সকল যাকে বলা হয় যে
নেতৃত্বের যে স্তরগুলো রয়েছে, যেগুলোকে তারা 3 থেকে 4টি স্তরে গুপ্ত রেখেছে। এই গুপ্ত লোকজন মন্ত্রণালয়ে আছে, বিচারালয়ে আছে, পুলিশে আছে, বিএনপিতে আছে, আওয়ামী লীগ আছে, এখন যে শেখ হাসিনা যে দিল্লিতে থাকেন তার আশেপাশেও আছে। কাজেই তাদের কাছে যে টাটকা যে খবরগুলো আসে, সেই খবরগুলো হলো যে বিএনপি যদি অনুভব করে আওয়ামী লীগের দরকার, তাহলে জামাত নেই। আর আওয়ামী লীগ যদি মনে করে যে বিএনপির সঙ্গে তার সমঝোতা করা দরকার, তাহলে জামাত থাকে না। কাজে এই দুয়ের মাঝামাঝি যে সময়, সে সময়টা খুব অল্প, নট মোর দ্যান 6 মান্থ, অর্থাৎ আগামী ডিসেম্বর পর্যন্ত ডেডলাইন। এই আগামী ডিসেম্বরের মধ্যে জামাত যা কিছু করতে চায় বিএনপির বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে, তাকে সেটা করতে হবে। আর যদি সেটা তারা করতে না পারে, তাহলে দুটো জিনিস আছে, অর্থাৎ আওয়ামী লীগ ঢুকে পড়লে সরকার আওয়ামী লীগকে নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, জামাতের কোনো নামগন্ধ পাবে না, জামাত বিএনপির মার খাবে, আওয়ামী লীগের মার খাবে, এনসিপিকে তো খুঁজেই পাওয়া যাবে না। এই গেল একটা। 2 নম্বর হলো জামাত এবং বিএনপি তারা একত্র হয়ে থাকবে, মানে একেবারে যাকে বলা হয় এমন, মানে আমি এবং মামু দুজনে গলাগলি ধরে এমনভাবে আছি যে তৃতীয় কোনো শক্তি এখানে না গলাতে সাহস পাবে না। সেই অবস্থাতে যেটা হচ্ছে, ডিসেম্বরের মধ্যে বিএনপি তার সমস্ত ক্ষমতা একেবারে কুক্ষিগত এবং পাকাপোক্ত করে ফেলবে। মানে এখন তো আসলে জামাতের অনেকগুলো মুখোশ উন্মোচিত হয়ে গেছে, যেগুলো গুপ্ত আছে সেগুলো থাকুক, যেগুলো উন্মোচিত হয়ে গেছে এদেরকে খুঁজে খুঁজে ধরে ধরে ক্ষমতাচ্যুত করা, নিউট্রালাইজ করা, এটা করবে বিএনপির, মানে 2027 সনের জানুয়ারি থেকে। এই সময়টার মধ্যে তারা নিজেকে পাকাপোক্ত করে ফেলবে। এর কারণ হলো জুন, জুলাই, আগস্ট, এই 3 মাস ক্রিটিক্যাল টাইম, কোনো নড়াচড়া তারা করবে না। সেপ্টেম্বর, অক্টোবর মাসে তারা স্ট্যাবল থাকার চেষ্টা করবে, একটু নড়াচড়া করবে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর তারা নিজেদের শক্তি প্রদর্শন করতে থাকবে। তখন গৃহপালিত বিরোধী দল কত প্রকার, কি গৃহপালিত বিরোধী দল কাহাকে বলে, দাবেদার কাহাকে বলে, কিভাবে বিরোধী দলকে দিয়ে পা চাটাতে হয়, কিভাবে বিরোধী দলকে দিয়ে জুতো পরিষ্কার করতে হয়, এটা বাংলার মানুষ দেখতে পাবে 2027 সনের, যাকে বলা হয় জানুয়ারি মাস থেকে। আর এই ক্ষুদ্র বিষয়টি বা এই সাধারণ বিষয়টি আমি আলোচনা করছি, আমার মতো মানুষ এটা বুঝতে পারছে। কাজে জামাতের যেগুলো ইন্টেলেকচুয়াল আছেন, তারা এই জিনিসটা আরো সুন্দরভাবে বুঝতে পারছেন। তো বুঝতে পারার কারণে কি করছে, যে খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাদেরকে সিদ্ধান্ত নিতে হচ্ছে যে আমরা কি এই সারাটা জীবন এভাবে জাতীয় পার্টি হয়ে থাকব, এভাবে জাসদ হয়ে থাকব, এভাবে আসমা আব্দুর রব হব, এভাবে হোসেন মোহাম্মদ এরশাদ বা রওশন এরশাদ হয়ে কি আমাদের ধীরে 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 কবরের দিকে যেতে হবে, নাকি আমরা একটা শক্তিশালী বিরোধী দল হব, বিরোধী দল থেকে আমরা সরকারে যাব, এবং সরকারে যাওয়ার জন্য ম্যাটিকুলাস ডিজাইন, দেশি বিদেশি সাহায্য, যা কিছু দরকার সব আমরা করব। আর সেই কাজ করার জন্য যে একটা টাইম ফ্রেম আছে, সেই টাইম ফ্রেমটা হলো ডিসেম্বর পর্যন্ত। ডিসেম্বরের পরে সব কিছু সেটেল হয়ে যাবে। আওয়ামী লীগের আসা না আসা, জামাতের শক্তিশালী বিরোধী দল হওয়া না হওয়া, জামাত আগামীকালে বা আগামী দিনে ক্ষমতা আসবে কি আসবে না, বিএনপি আগামী দিনগুলোতে ক্ষমতায় থাকবে কি থাকবে না, দ্বিতীয়বার ক্ষমতায় আসবে কি আসবে না, তারেক রহমান সাহেব, তারপরে জুবাইদুর রহমান, তারপর জাইমা রহমান, এই যে একটা ডাইনেস্টি, ক্ষমতার যে পাইপলাইন, সেই পাইপলাইনটা বহাল থাকবে কি থাকবে না, এই পুরো জিনিসগুলো উইদিন জাস্ট ডিসেম্বরের মধ্যে এটি সেটেলড হয়ে যাবে। আর এটা দৃশ্যমান হয়ে যাবে জুন, জুলাই, আগস্টের মধ্যে। কাজেই এই যে আওয়ামী লীগ অপরিহার্যতা আসবে কি আসবে না, এটাও কিন্তু আওয়ামী লীগের যারা লোকজন তারা জানে যে ডিসেম্বরের মধ্যে এই জিনিসগুলো তাদের অবস্থান জানান দিতে হবে, তাদের শক্তিমত্তা প্রদর্শন করতে হবে, তাদেরকে রাজনীতিতে অপরিহার্য করতে তারা যে আছে এটা ব্যবস্থা করতে হবে। আদারওয়াইজ দে ক্যানট ডু, যেটা মহেন্দ্র রাজাপাকসেরা পেরেছেন, উইদিন 6 মান্থের মধ্যে তারা কাম ব্যাক করেছে।
এবং মহেন্দ্র রাজাপাকসে সেটা হলো সে দেশের বাইরে যায়নি, সে সেনাবাহিনীর ক্যান্টনমেন্টের মধ্যে ছিল, ফলে তার খুব দ্রুত ফিরে আসা সহজ ছিল, যেটা শেখ হাসিনার পক্ষে সম্ভব নয়। সে যদি বাংলাদেশে থাকতো, শিরিন শারমিন চৌধুরীর মতো থাকতো, সেটা আলাদা রকম হতো। সে যদি গোপালগঞ্জে থাকতো আলাদা হতো। কিন্তু এইভাবে বিদেশে অন এক্সাইল, বিদেশে গিয়ে সেখান থেকে আবার ফিরে আসা, এটা তারেক রহমানের ক্ষেত্রে যে ঘটনা ঘটছে ঠিক এইরকম অলৌকিক কিছু ঘটনা ঘটা লাগবে। অর্থাৎ তারেক রহমান সাহেবের কাছে গিয়ে যে শক্তিগুলো তাকে তার পায়ের কাছে ক্ষমতা হস্তান্তর করেছে, তার পায়ের কাছে গিয়ে ট্রফি দিয়ে আসে, তাকে গিয়ে বলেছে আব্বা হুজুর আপনি আসেন, আপনি ছেড়ে দেশ আর কেউ বাঁচাতে পারবে না। এইরকম শেখ হাসিনার ক্ষেত্রে এরকম ঘটনা না ঘটলে বিদেশ থেকে সাধারণত এক্সাইল হয় না। অন্যদিকে যে আমাদের পাক ভারত উপমহাদেশের সে রাজনীতি, সেই রাজনীতির মধ্যে যদি এই যে এখন ইরানের সাথে চীনের যে যোগাযোগ, ইরানের সঙ্গে আমেরিকার যে বৈরিক সম্পর্ক, এটার যে শান্তিপূর্ণ সমাধান, সেই সমাধানে আমেরিকা যদি সম্মানহানি ঘটে, আমেরিকা দেউলিয়া হয়ে যাবে। ইরানের সাথে তার যে কোনো মূল্যে একটা সুসম্পর্ক রাখতে হবে। এমনকি যদি এই যুদ্ধের ক্ষয় খরচা বাবদ $100 বিলিয়ন গোপনে হোক প্রকাশ্য হোক দিয়ে হলেও আমেরিকাকে দেখাতে হবে যে ইরানের সাথে তার একটা সম্পর্ক হয়ে আছে। আদারওয়াইজ আমাদের এই সাবকন্টিনেন্টে আমেরিকার কোনো কর্তৃত্ব থাকবে না, আর আমেরিকার কর্তৃত্ব না থাকলে ভারতের কর্তৃত্ব থাকবে না, এবং এখানে চীন এবং পাকিস্তান অপরিহার্য হয়ে পড়ে। কাজেই প্রত্যেকটা জিনিস আপনি দেখেন অ্যাট দ্য এজ, মানে একেবারে শেষ প্রান্তে এসে, সুড়ঙ্গের শেষ প্রান্তে গিয়ে যেভাবে টলটল করছে, কচুর পাতার পানির মতো একেবারে পড়ে যাবে, পড়ে যাওয়ার আগে যেভাবে মানে ওই জলটা কাঁপতে থাকে কচু পাতার উপরে, ওইভাবে পাক ভারতের রাজনীতি, ওইভাবে ভারত আমেরিকার রাজনীতি, ওইভাবে আমেরিকা পাকিস্তানের রাজনীতি, ওইভাবে বাংলাদেশ চীন পাকিস্তানের রাজনীতি, সব ঘুরপাক খাচ্ছে। আওয়ামী লীগ বিএনপি জামাতের রাজনীতি একইভাবে ঘুরপাক খাচ্ছে। যখন এভাবে ঘূর্ণিপাক খায় তখন অনেক কিছু হারিয়ে যায়। আগামীতে যে সমীকরণ আসবে, রাজনীতির সমীকরণ 2027 সনে জানুয়ারি মাসে, আপনি দেখবেন এখন যাদেরকে দেখছেন তাদের অনেককে দেখবেন না, আর যা আপনি কল্পনা করতে পারছেন না তাদের অনেককে আপনি দৃশ্যপটে দেখবেন। এটাই হলো যখন একটা ঘূর্ণিপাক হয়, সেই ঘূর্ণিপাকের আপনি যখন স্ট্রেট ওয়েতে চলতে থাকেন, সেটা এক ধরনের আপনার গন্তব্য নির্ধারণ করে দেয়। কিন্তু আপনি যখন চারিদিকে ঘুরতে থাকেন, রাধা চক্রে ঘুরতে থাকেন, ইউ ডোন্ট নো জোয়ার কোটে যে মানুষ যেভাবে আপনার ঘুরতে থাকে, কোথায় গিয়ে যে থামবে, কি পাবেন আপনি, ইউ ডোন্ট নো। ঠিক এইভাবে এখন বাংলাদেশের যে রাজনীতিটি, পুরো রাজনীতিটা গ্লোবালের পার্সপেক্টিভে, আঞ্চলিক পার্সপেক্টিভে এবং বাংলাদেশের পার্সপেক্টিভে রীতিমতো একটা জোয়ার কোর্টে পরিণত হয়েছে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন।